সুপ্রিয় দর্শক, এফবিএন জনতার কণ্ঠস্বর থেকে আমি এস এম মোল্লা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সব সম্ভাবনার দেশ। আমরা জানি যে আমাদের দেশে এমন কিছু নাই, এমন কিছু হয় না যেটা তুলনা করা চলে। যেমন শেখ হাসিনা এক সময় অদ্বিতীয় ছিলেন, বিকল্পহীন ব্যক্তি ছিলেন, যার কোনো বিকল্প ছিল না। সবাই বলতো শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আর যে কারণে উনি স্বপ্ন দেখতেন 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। সেইভাবে ওনার প্লটগুলো উনি সাজাইছেন। কিন্তু দুর্ভাগ্যবশত উনি 2024 সালেই যান বাঁচানোর জন্য ভারতে পালায়ে গেছেন। এরপরে সম্ভাবনা তৈরি হয়েছিল, আমরা সবাই স্বপ্ন দেখছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বাংলাদেশে অনেক কিছু করে ফেলবেন। ওই যে সব সম্ভাবনার দেশ, আর আমাদের স্বপ্ন দেখতে তো দোষ নাই। কিন্তু রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট হয়েছে এখন অনেকেই বলে, সোশ্যাল মিডিয়াতে ঘুরলেই দেখা যায় যে উনি সবচেয়ে বেশি ক্ষতি করে গেছেন দেশে। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক, 24-এর এই গণ আন্দোলনে যে স্পিরিট নিয়ে ছাত্র জনতা জীবন দিচ্ছে, যে আকাঙ্ক্ষা ছিল, যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাইছিলাম আমরা, আসলে তা আমরা পাই নাই। কারণ সংস্কার 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 বলে যে কালক্ষেপণটা করছে, যে সরকারের টাকাগুলো, জনগণের টাকাগুলো নষ্ট করছে, আসলে মূলত সেরকম সংস্কারের কিছুই হয় নাই। যাই হোক, এরপরে তো নির্বাচন হলো, নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসলো। আপনি দেখেন একটু খেয়াল করে যে গত 3 মাসের মধ্যে নাজেহাল হয়ে গেছে সব। পুরো সিস্টেম ঠিকমতো কাজ করে না, পুলিশ ঠিকমতো কাজ করে না, মন্ত্রীরা কোনো কিছু ট্যাকেল দিতে পারতেছে না। তারপরে এই যে ঈদ যাত্রা গেল, ঈদের যে রয়েছে, পেট্রোলের দাম, জিনিসপত্রের দাম, কোনো কিছুই আসলে কন্ট্রোল করতে পারতেছে না। তো যেভাবেই চলতেছে দেশ, আগেও যেভাবে চলছে, অনেকে হয়তো এখন বলা শুরু করে যে শেখ হাসিনার আমলেই ভালো ছিল। আসলে তারা একটু বেশি বলে অথবা ভুলে গেছে, আসলে ভুলেও যায় নাই। এইটা আমাদের চরিত্র আর কি, যে আমরা সবসময় কম্পেয়ার করার চেষ্টা করি। শেখ হাসিনার সময় আমরা কি দিয়ে ভালো ছিলাম বলতে পারবেন কেউ? কার নিশ্চয়তা ছিল? একটা মুখ ফুটে সত্য কথা বলা যাইতো না, বললে সাথে সাথে জুলুম, জেল, জুলুম, অত্যাচার এই তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর লোক। কোনো রকম ছাড়াই, জবাবদিহি ছাড়াই তারা নিয়ে গেছে, গুম করছে, হত্যা করছে। ইভেন সোশ্যাল মিডিয়াতে আপনি একটু নেগেটিভ কথা বলবেন, সাথে সাথে আপনার উপরে কিন্তু দলীয় কর্মীরা যেরকম ঝাঁপায় পড়ছে, আইন শৃঙ্খলা বাহিনীও ঝাঁপায় পড়ছে। কথা বলতে পারেন না, জিনিসপত্রের দাম বাড়ছে, কি বলছেন? বাংলাদেশের সাথে সব অসম চুক্তিগুলো ভারতের সাথে হয়েছে, কি বলতে পারছি? ভারতে প্রতিদিন, আমাদের সীমান্তে ভারত প্রতিদিন গুলি করে, পাখির মতো গুলি করে মানুষ মারছে। কেউ বলতে পারছে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল শেখ হাসিনার আমলে, কেউ কি কোনো প্রতিবাদ করতে পারছে? পারে। তারপরেও এখন আমরা বলতেছি কি হয়েছে না, আগেই ভালো ছিলাম। হ্যাঁ, আগে কারা ভালো ছিল? যারা আসলে আওয়ামী লীগ করতো অথবা দালালি করতো আর কি, দালালিই বলতে হয়। সবাই তো আর আওয়ামী লীগ করে নাই, বাট আওয়ামী লীগের সুবিধা কিন্তু সবাই নিছে। যেমন এখন আমরা বিএনপির সময়ও দেখি যে অনেক ধরনের দালালি আশপাশ আছে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখছি যে অনেক সুবিধা নিছে, বলা বাহুল্য, সবাই বলে এনসিপি জামাত অনেক সুবিধা নিছে, তার কিছু প্রমাণও কিন্তু আছে। আসলে 24-এর এই স্পিরিটটা নষ্ট করছে কে? আমি তো একেবারে ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমাদের অনেক দর্শকই এই বিষয়ের সাথে একমত। 24 যে কারণে হয়েছিল, এইটা ধ্বংস করছে এনসিপি এবং ছাত্র সমাজ। তারা লোভে পড়ে তাদের তাদের যে সব টার্গেটগুলো ছিল, যে কারণে তাদেরকে আমরা ক্ষমতায় বসাইছিলাম, তারা রাষ্ট্র ক্ষমতায় গেছিল, সেই রাষ্ট্র ক্ষমতার সুবিধাগুলো তারা ব্যক্তিগতভাবে ভোগ করছে
হাজার হাজার লাখ লাখ কোটি টাকা তারা আত্মসাৎ করছে। যদিও বলবে না এগুলো কিছুই নাই, প্রমাণ নাই, আসলে প্রমাণ কি করা গেছে? এই যে শেখ হাসিনা মানে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে, কেউ প্রমাণ করতে পারছে? আজ পর্যন্ত কোন রাজনৈতিক নেতার অপরাধ এটা প্রমাণ করতে পারছে? কেউ প্রমাণ করতে পারেনি। আচ্ছা বলেন তো, আমরা এখন শেখ হাসিনার ফাঁসির জন্য লাফাই, শেখ হাসিনার ফাঁসি কি কোনো দিন দেওয়া সম্ভব? বাংলাদেশের ইতিহাসে হয়েছে এরকম যে কোনো রাজনৈতিক নেতার ফাঁসি দিচ্ছেন একমাত্র জামাতের কিছু লোকজন ছাড়া? তারা সেটাও অনেকটা চাপে পড়ে ওইখানেও রাজনৈতিক খেলায় দেখা গেছে যে যারা অপরাধী না তাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে। এরকম অনেক কিছুই কিন্তু আমরা শুনি জানি। তো যাই হোক, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব, যে বিষয়টা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে। আমাদের শেখ হাসিনা তো বহু আগেই বলছেন উনি টুপ করে বাংলাদেশে ঢুকে পড়বেন। আসলে টুপ করে উনি কোন জায়গা দিয়ে ঢুকবেন? বর্ডার পাস হয়ে ঢুকে যাবেন উনি কি সেই রকম মানুষ যে চোরা চালানির যে পথ আছে ওইখান থেকে উনি ঢুকে পড়বেন? তো যাই হোক, আমরা একটু দেখি, বিশ্লেষণের চেষ্টা করি আসলে শেখ হাসিনা কীভাবে দেশে ফিরতে পারে। তো সম্প্রতি উনি বিভিন্নভাবে বক্তব্য আমাদের সামনে আসছে, যেমন ভারতীয় গণমাধ্যমে উনি সাক্ষাৎকার দিছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম অনেক বিষয়ই আসলে ওনার অডিওগুলো ছড়ায় পড়ছে, যে কারণে এখন টক অফ দ্য সিটি, টক অফ দ্য সোশ্যাল মিডিয়া যদি বলি, তাহলে এটা এখন আলোচনা কেন্দ্রবিন্দুতে আছে। তো এই বিবৃতিগুলা বা এই ধরনের নিউজগুলো আসার সাথে সাথেই আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে না, এদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতিটা কী? বাস্তব পরিস্থিতি নিয়ে কিন্তু কেউই আমরা ভাবতেছি না, কারণ এখানে আইনি, তারপরে কূটনৈতিক এবং রাজনৈতিক অনিশ্চয়তা কিন্তু আছে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর ক্ষমতা হারায় শেখ হাসিনা যখন ভারতে যান, হ্যাঁ, এরপরে এই চলে যাওয়াটা কেন্দ্র করেই আসলে তার রাজনৈতিক এবং ব্যক্তিগত ভবিষ্যৎটা টোটালি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। ওনারই তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা অবশ্য মানে জুলাই আগস্টের ভিত্তিতে আবার পুনর্গঠন করা হয়েছে, তো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে বিচার হয়েছে এবং তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে অবশ্য এটা ঠিক, শেখ হাসিনা ইভেন তার সমর্থকরা এই বিচার কার্য চলাকালীন সময়ের থেকেই তারা বলতেছে যে এইটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর কি। হ্যাঁ, তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে কি, এটা কি রাজনৈতিক মামলা ছিল নাকি? শেখ হাসিনার হুকুমে কি মানে এই 1400 এটা মানে বিভিন্ন সংস্থার যদিও সরকারি হিসেবে 600-700 কথা বলে, আমার কথা 600-700 না, একজনও যদি কারো দ্বারা মানে হত্যা হয়, কেউ যদি একজনকে খুন করে, তার যে শাস্তি 10,000 মানুষও যদি সে মারে তার একই কিন্তু শাস্তি। এখানে সংখ্যাটা বিষয় না, যদিও সংখ্যাটা নিয়ে অনেক কথাবার্তা বলতেছে, বাট তারা যে এই পুরো কাণ্ডটা ঘটাইছে এ পর্যন্ত কেউ স্বীকার করে নাই। মনে হয় যে সব কিছু এমনি গায়েবই হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এখন এত কিছুর পরেও ওনারা দেশে ফেরা নিয়ে খুব করতেছে, মনে হইতেছে এইরকম যিনি টুপ করে দেশে চলে আসবেন, এয়ারপোর্টে আসলে সব নেতাকর্মী এক জায়গা জড়ো হয়ে যাবে, হওয়ার পর উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এমন কি বিষয়টা? আসলে এইটাতে অনেকে হুমকি ধুমকিও চলতেছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আওয়ামী লীগের যেসব কর্মীরা আছেন তারা হুমকি দিচ্ছেন, আসতেছি, ফিরতেছি, এই করব, সেই করব, দেখে রাখিস, লিখে রাখিস, মনে রাখিস, এই অনেক কিছুই বলতেছে। আসলে কি তাই? ওনার দেশে ফেরা কি এতই সহজ? তো দেশে ফেরার ব্যাপারে যে জিনিসটা হলো যে আমাদের বর্তমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইনগত পথ অনুসরণ করেই তাকে দেশে ফিরতে হবে এবং দেশে ফেরার সাথে তাকে আগে বিচারে ফেস করতে হবে। এবং এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন রকম উদ্যোগ নিছে, আসলে ওনারা জানাইছে। তো সরকারের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী প্রত্যাবর্তন যে চুক্তিটা আছে ভারতের সাথে,
আর আইনি কাঠামোর আওতায় তাকে ফেরানোর চেষ্টা করতেছে। আবার একই সাথে এটাও কিন্তু বলছে, দেখেন সার্কাসটা কীরকম, একই সাথে এইভাবে বলছে শেখ হাসিনা চাইলে স্বেচ্ছায় দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। শেখ হাসিনা ফিরবে কিভাবে? শেখ হাসিনার কি পাসপোর্ট আছে? যে পাসপোর্ট আছে, আমি বিমানের টিকিট কাটলাম, এরপরে শাহজালাল বিমানবন্দরে আসলাম, এরপরে আমন্ত্রণ জানালাম আসো, তোমরা আমরা গ্রেফতার করো, আর নাহলে আমার রাস্তা পরিষ্কার করে দাও, আমি আদালতে চলে যাই। আসলে কি এরকম? না, এরকম না। আবার অনেক বিশ্লেষকও এরকম বলেন যে শেখ হাসিনার মতো একজন সাবেক সরকার প্রধানকে প্রত্যাপন করা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এইখানে দুই দেশের সম্পর্ক, আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং নিরাপত্তার বিষয়টাও কিন্তু জড়িত। দর্শক খেয়াল করবেন যে এখানে আন্তর্জাতিক আইন আছে, মানবাধিকার আছে, ওনার নিরাপত্তাও কিন্তু আছে। আবার এমন একটা জিনিস, ভারত ওনাকে হয়তো একটা ট্রাভেল পাস দিতে পারে, সাধারণত এটা দেয় আর কি, ট্রাভেল পাস দিতে পারে, কিন্তু ভারত কি এইটুকু কনফার্ম করবে না যে শেখ হাসিনা যদি দেশে ফিরে তাহলে তার জীবনের নিরাপত্তা আছে কতটুকু? আপনাদের তো অবশ্যই খেয়াল আছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, ওনার নামে যতগুলো মামলা ছিল অন্তর্বর্তী সরকারের চলাকালীন সময়ে সব মামলাগুলো আসলে নিষ্পত্তি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হওয়ার পরেও ওনার মা অসুস্থ থাকা অবস্থায়ও উনি কিন্তু দেশে ফিরতে পারে নাই। দেশে ফিরতে অনেক সময় লাগছে। এটার প্রধান কারণ কী ছিল? প্রধান কারণ ছিল যে উনি যে ট্রাভেল পাস নিয়ে আসবেন দেশে, সেই ক্ষেত্রে লন্ডনের একটা ফুল ক্লিয়ারেন্স লাগবে, এবং উনি যে বাংলাদেশে আসবেন, বাংলাদেশে আসলে বাংলাদেশে তার কোনো নিরাপত্তার ঝুঁকি আছে কি না, এই বিচার বিশ্লেষণগুলো করতে হয়েছে। এবং এখান থেকে অবশ্যই বাংলাদেশ সরকার এবং ওই দেশের সরকার মিলে তারা সিদ্ধান্ত নিছে, হ্যাঁ তারেক জিয়া যাইতে পারবে, কবে যাইতে পারবে, তার যাওয়ার আগে কোন কোন বিষয়গুলো আসলে ভালো মতো দেখতে হবে। ঠিক শেখ হাসিনার বিষয়েও তাই। শেখ হাসিনা যদি মনে করেন যে হ্যাঁ আজকে আমি ফ্লাইটে উঠব, ঢাকা বিমানবন্দরে এসে নামবো, না, বিষয়টা এত সহজ না। ওনাকে আসতে হইলে ভারত যেমন ট্রাভেল পাস দিবে, আবার ভারত কি করবে, সে বাংলাদেশের সাথে যুক্তি পরামর্শ করবে বা নিরাপত্তার বিষয়গুলো দেখবে, আন্তর্জাতিক আইন বলে যেসব বিষয় আছে এগুলো দেখবে। দেখার পরে যদি মনে হয় যে না উনার দেশে আসা এখন প্রতিকূল অবস্থা আছে, তাহলে ওনাকে তখন দেশে ফেরার প্রশ্ন হবে। এইটাই মেইন। আপনি বলে দিলাম যে আমি খুব তাড়াতাড়ি ফিরবো, সেপ্টেম্বরে ফিরবো, অক্টোবরে ফিরবো, না, বিষয়টা এরকম না। এবং শেখ হাসিনার একটা অডিও আমরা শুনতে পাচ্ছি, উনি বলছে যে আমার দেশে ফেরা ভারত সরকারের উপরে নির্ভর না। এই টোটালি এটা ভুল, এগুলো গার্জরের কথা। কারণ ভারত সরকারের যেহেতু তত্ত্বাবধানে আছে, ভারত সরকার না চাইলে শেখ হাসিনা জীবনে মানে বাংলাদেশ তো বাংলাদেশ, উনি যেখানে আছেন তার বাউন্ডারির বাইরেও পর্যন্ত যাইতে পারবে না। এইটা হলো মেন জিনিস। তো যাই হোক, আমরা এটুকু। আর এদিকে আরেকটা বিষয় দেখেন, রাজনৈতিক কূটনৈতিক মহলে আলোচনা আছে, যেটা বলতেছে আসলে মানে একটু মজাই লাগে শুনলে কথাগুলো। 2026 সালের শেষ থেকে 27 সালের শুরুর দিকে তার দেশে ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে বলে। আর কি এরকম আসলে যদি সত্যিই কথা হয় তাহলে কিভাবে সম্ভব ওনার আশা? আমরা তো যতটুকু বুঝি যে এইটা আসার জন্য কি করতে হবে, ওনাকে দুইটা রাস্তা আছে। যে হয়তো উনি আত্মসমর্পণ করলো, ভারত সরকারকে বলল যে হ্যাঁ আমি দেশে যাব, আমাকে ট্রাভেল পাস দাও, বাংলাদেশের সরকারের সাথে আলাপ করো, আমি ওখানে গিয়ে সারেন্ডার করব, আমার যে বিচার প্রক্রিয়াগুলো আছে এই বিচার প্রক্রিয়াগুলো আমরা শেষ করব। এই একটা রাস্তা আছে। আরেকটা রাস্তা আছে, যে রাস্তাটা আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে সারাদিন দেখি। রাস্তাটা হলো আওয়ামী লীগের সব লোকজন ঢাকা শহরে নেমে পড়লো, সারা বাংলাদেশে নামলো, নামার পরে মানে এই সরকারকে উৎখাত করে দিল। এই সরকারকে উৎখাত করে দিয়ে নতুন আরেকটা সরকার তৈরি করলো, অথবা নিজেরাই সরকারে ঢুকলো। তখন শেখ হাসিনা বীরের বেশে চলে আসলো, আইসা মনে করেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গেল। বসার পরে ওনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে বা ওনার নামে যতগুলো মামলা আছে সব মামলা খালাস করে দিল, অথবা ট্রাইব্যুনালকেই অবৈধ ঘোষণা করলো, ব্যাস সব মামলা খালাস। এই একটা রাস্তা আছে। আসলে বিষয়টা কি এত সহজ? এটা কি হবে? আওয়ামী লীগের লোকজন যে লাফাইতেছে, আসলে আইন কি এইভাবে চলে?
বিশ্বের কোথাও এইরকম নজির আছে যে একেবারে সব কিছু ক্রু করে একজন অপরাধী আইসা মানে ক্ষমতায় বসে গেল? অনেকে তো বলে উনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ উনি রিজাইন দিয়ে যান নাই, পদত্যাগপত্র ওনার ভেন্ডি ব্যাগে নিয়ে চলে গেছে। ভাই, আপনি কোথাও চাকরি করেন, চাকরি করে আপনি চাকরিতে হয় রিজাইন দিলেন, অথবা আপনি দেন নাই, না দিয়ে আপনি কী করছেন, পলায়ে চলে গেছেন, কারণ আপনার চাকরি করাতে জীবনের আশঙ্কা আছে, কারণ চাকরির চেয়ে তো আপনার জীবন বড়, তাই না? তখন কি হবে, আপনি চলে বহুদূর চলে গেলেন, আপনার কোনো যোগাযোগ নাই, আপনার উপরে যে দায়িত্বগুলো ছিল এই দায়িত্ব আপনি পালন করেন নাই, তাহলে কি আপনার চাকরি থাকবে নাকি? আপনি পদত্যাগপত্র দেন নাই তো কি হয়েছে? আপনার কি চাকরি থাকবে? আপনি চাকরি থাকবে না, আপনি তো এমনিই বরখাস্ত হয়ে যাবেন। তো এই প্রক্রিয়াগুলো তো বাংলাদেশ সরকার অবশ্যই করছে। এইগুলো আসলে কি মানে আমাদের মতো যারা আছে এদেরকে মানে চিন্তা ভাবনার জন্য কিছু খোরাক দেয়া। অনলাইনে কিছু লোক আছে না, সব দলেরই আছে, ওনাদের মধ্যে একটা সাহস তৈরি করার আর কি, যে কিছু একটা নিয়ে তোরা ব্যস্ত থাক, আমরা তো আসতেছি। কারণ নেতাদের তো সমস্যা নাই, নেতারা বিদেশে আরামায়েশেই আছে। আমরা প্রায় সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিওতে দেখি রেস্টুরেন্টে যাচ্ছে, বিভিন্ন রকম ফাংশনে যাইতেছে, কি মজার জীবন, কি হাসি খুশি। আর একটা তো দেখলাম যে মানে ছেলে পুলে নাতি টাতি নিয়ে সেরা মৌজ মস্তি করে তাদের জীবন কাটাইতেছে। আর এই ইসের নেতারা, বাংলাদেশের নেতারা কি করতেছে, নেতাও না কর্মীরা আসলে এই তো আমাদের তোফাল আহমেদ সাহেব মারা গেছেন, ওনার জানাজায় গিয়ে সেরা কিছুটা চিল্লাপাল্লা করলো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলল, বলে কি হয়েছে, কিছু লোক মানে ধরা খাইতেছে, কিছু লোক অহেতুক নেতাদেরকে খুশি করতে গিয়ে সেরা এখন জেলখানায় পড়ে আছে আর কি। কোনো নেতারা খোঁজ খবর নিছে এ পর্যন্ত যে আমার ওই কর্মীটা জেলে আছে, তার সংসার কিভাবে চলতেছে, তার দিন কিভাবে চলবে, একটু খোঁজ খবর নেই, কোনো দিনও নাই। বিগত 17 বছর যখন আওয়ামী লীগ বিএনপির উপরে অত্যাচার করছে, জেল জুলুম করছে, মির্জা ফখরুল তো বলছিলেন যে 40 লাখ লোকের উপরে তারা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় লাগছে। বিএনপি কি পারছিল তাদের ওই মানে যাদের নেতাকর্মী ছিল তাদের ফ্যামিলির ভরণ পোষণের দায়িত্ব নিতে? কোনো দিনও নাই। অনেক সময় আরও মামলার ভয়ে বিভিন্ন জায়গায় পাট খেতে ধান খেতে গিয়ে রাত্রে ঘুমায়া ছিল, জীবনের নিরাপত্তা ছিল না। আর ওই প্রত্যেকটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। অনেকেই দেখছি যে মামলার ভয়ে ঢাকা শহরে এসে রিক্সা পর্যন্ত চালাইছে, ওই কমলাপুর রেল স্টেশনে রাত যাপন করছে দিনের পর দিন। নেতাদের কিছু হয় নাই, যারা বড় বড় নেতারা ছিল এরা যদি জেলে থাকতো তাহলে জামাই আদারু ছিল, যারা দেশের বাইরে ছিল তারা তো রাজকীয় জীবনযাপনই করছে। এইটাই আসলে রাজনীতি। আমরা অহেতুক যারা সাধারণ পাবলিক আছি এরাই শুধু চিল্লাই, মানে এরা নেতাদের জন্য জীবন দিতেছি, এরা নেতাদের ভোগবিলাস সুখ করার জন্য বিভিন্ন রকম মানে সুবিধা তৈরি করে দিতেছে। আচ্ছা যাই হোক, এখন শেখ হাসিনার ফেরার প্রশ্নে আসি। আবার সবচেয়ে আইনি একটা বড় প্রশ্ন, তার বিরুদ্ধে থাকা অভিযোগ এবং আদালত রায়ের পর দেশে যদি উনি ফিরেন তাহলে আইনি পরিস্থিতি কী হতে পারে। আইন বিশেষজ্ঞরা এ বিষয়ে বলছে যে আপিলের সময়সীমা নিয়েও নানা আলোচনা আছে এবং তার সামনে আইনি পথ আগের তুলনায় সীমিত হতে পারে। আমরা একটা বিষয় শুনছি, যদিও মানে বিষয়টা ক্লিয়ার না, যে তাকে যে মানে মানবতা বিরোধী অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়েছে, এইটা যেহেতু উনি অনুপস্থিত ছিলেন, যে এটাই নাকি আপিলের সময় থাকে 30 দিন। 30 দিন পার হয়ে গেলে সেইটার আর আপিল করার সুযোগ থাকে না। যদিও বলতেছি মতবিরোধ আছে, তাহলে সেই ক্ষেত্রে ওনার তো আসলে মানে আপিল করার সময় চলে গেছে। তো সেই ক্ষেত্রে কি হবে, উনি আসলেই তো তাহলে মানে আদালত কি করবে, তাকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য প্রস্তুতি শুরু করবে, এমনটাই হওয়ার কথা। যদিও আসলে আইন তো মানে কি বলবো, এক একজনের জন্য এক এক রকম হয়, মানে আবার আইনে অনেক ফাঁক ফোকর থাকে যেগুলো দিয়ে বের হয়ে যায়। যাই হোক, উনি যদি কোনো দিন আসেন তাহলে সেটা আমরা দেখতে পারবো। অন্যদিকে ওনার ছেলে সজীব ওয়াজেদ জয় আবার বলছে যে শেখ হাসিনা আগের থেকেই নাকি রাজনীতি থেকে অবসরের চিন্তা করছিলেন। উনি বলেন যে এইটা মানে একটা রাজনৈতিক যুগের সমাপ্তি হিসেবেও দেখবে আর কি। মানে শেখ হাসিনা তো মানে সেই বহু আগের থেকেই 1971 থেকে উনি
রাজনীতির সাথে জড়িত লম্বা একটা সময়। তো অবশ্যই উনি যদি রাজনীতি থেকে অবসর নেন তাহলে একটা বড় রাজনৈতিক যুগের সমাপ্তিই হবে। আবার বিভিন্ন আমরা যেসব যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার কণ্ঠ শুনতেছি, হ্যাঁ, নিয়মিতই প্রায় কিন্তু শোনা যাইতেছে। তবে এই ক্ষেত্রে প্রযুক্তি বিশেষজ্ঞ যারা আছে তারা কিন্তু আবার একটু সতর্ক করছে যে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কণ্ঠস্বর কিন্তু নকল করা অনেক সহজ। আর এই সব অডিও যাচাই ছাড়া সত্য বলে ধরে নেওয়া কিন্তু বোকামিও এবং কঠিন একটা কাজ। তো সব মিলিয়ে যদি মানে হিসেব করি, শেখ হাসিনার ভবিষ্যৎ এখন 3টা বাস্তবতার মধ্যে আছে। একটা হলো নির্বাসিত জীবন, চলমান আইনি পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার পরবর্তীত রাজনৈতিক বাস্তবতা। দেশে ফেরার আলোচনাটা যতটা জোরালো, বাস্তব পরিস্থিতি এখনও ততটাই অনিশ্চিত। তো শেষ পর্যন্ত আসলে সময়ই বলে দিবে রাজনীতিক যাত্রার পরবর্তী অধ্যায়, অর্থাৎ শেখ হাসিনার অধ্যায় কোথায় গিয়ে দাঁড়াবে। তো দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন যাতে পরবর্তী জনতার কণ্ঠস্বর আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।